Assalamualaikum, dear lim students, hope you are well. Dear students, আজকে আমরা ধারাবাহিকভাবে কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3 করব। ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার অংশের কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3 করব। তো দেখো এখানে শুরুতেই আছে হচ্ছে so that so that হচ্ছে মূলত এখানে কোনো একটা ঘটনার কারণ বোঝাবে বা একটা ঘটনা ঘটার ফলে অন্য একটা ঘটনা ঘটবে। জাস্ট এই সো এবং দ্যাট এই দুটো মোটামুটি কারণ এবং ফলাফল প্রকাশ করবে। আমরা এক্সাম্পল দেখলে ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো। শুরুতে আছে সাবজেক্ট প্লাস ভার্ব। স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো তারপর আছে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট। এরপর আছে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। ক্যান নট অথবা কুড নট মূলত টেন্স অনুযায়ী বসবে। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট হবে আর পাস্ট টেন্স হলে কুড নট হবে। এরপরে থাকছে হচ্ছে সঙ্গতিপূর্ণ ভার্ব, তারপরে বাকি অংশ বসবে। আচ্ছা এক্সাম্পলে দেখি, দ্য ম্যান ইজ সো উইক। দ্য ম্যান ইজ সো উইক, লোকটা এতটাই দুর্বল। দ্যাট হি ক্যান নট মুভ হিজ বডি। হি ক্যান নট মুভ হিজ বডি, দ্যাট মানে এখানে অর্থ হচ্ছে কি যে সে তার সে নাড়াচাড়া করতে পারছে না। হি ক্যান নট মুভ হিজ বডি, সে তার শরীর নাড়তে পারছে না। তো এখানে অর্থটা খেয়াল করো, সো ডট দ্যাট অর্থ হচ্ছে কি এতটাই, আর ডট হচ্ছে দ্যাট। দ্যাট মানে কি যে, এতটাই যে। আর ডটটা দেওয়া হয়েছে এই কারণে যে এখানে সো দ্যাট দুটো কিন্তু পাশাপাশি বসবে না, এটার মাঝখানে আরো কিছু শব্দ থাকবে। এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। তাহলে স্ট্রাকচারটা খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, ভার্ব হচ্ছে ইজ, এরপর আছে সো, ঠিক আছে। তারপর আছে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। সো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে এখানে গেছে উইক, কি একটা অ্যাডজেক্টিভ না, একটা মানে সাবজেক্টের দোষ গুণ অবস্থা প্রকাশ করছে যে লোকটা দুর্বল, লোকটা কি অবস্থায় আছে? দুর্বল অবস্থায় আছে, এটা প্রকাশ করছে, সেজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা এরপরে আছে দ্যাট। দ্যাটের পরে আবার কি আছে? আবার সেকেন্ড ক্লজের কি আছে? সাবজেক্ট কি হি। এরপরে আছে ক্যান নট। ক্যান নটটা কেন হলো? কারণ হচ্ছে আমার এখানে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে, সেজন্য ক্যান নট হলো। আচ্ছা এরপরে আছে কি সঙ্গতিপূর্ণ ভার্ব অথবা বাকি অংশ আছে কি মুভ হিজ বডি। তাহলে স্ট্রাকচারের সাথে এক্সাম্পলটা মিলে গেল। সো কি হচ্ছে সো দ্যাটে তাহলে বাংলা অর্থ কি হবে? এতটাই ডট যে। মানে এটা হচ্ছে এরকম হবে যে লোকটি এতটাই দুর্বল যে সে তার শরীর নাড়তে পারে না, ঠিক আছে। এতটাই সো আর হচ্ছে যে হচ্ছে কি দ্যাট। তাহলে এতটাই যে এই দুটো শব্দ তোমরা এখানে পেয়েছো। সো এটা হচ্ছে কি হবে আমাদের এখানে ক্যান নট অথবা কুড নট হবে কি অনুযায়ী, টেন্স অনুযায়ী। এখানে দেখো দ্য ম্যান ইজ সো উইক, ইজ দিয়ে আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, সেই জন্য আমাদের মোরাল ভার্ব বসেছে ক্যান নট। এবং ক্যান নটের পরে ক্যান নট, কুড নট, যাই হোক এরা হচ্ছে কি মোরাল ভার্ব। মোরাল ভার্বের পরে আমরা জানি ভার্বের কোনো চেঞ্জ হয় না, সেজন্য পরবর্তী ভার্বটা তার নিজস্ব রূপে মানে প্রেজেন্ট ফর্মে বসবে। আচ্ছা এরপরটা দেখি, দেয়ার থ্রোটস ওয়ার সো ড্রাই। তাদের গলা এতটাই শুকিয়েছে যে তারা কি করতে পারছে না। গলা শুকালে মানুষ কি করতে পারে না? কথা বলতে পারে না। তো এখানে ওয়ার আছে, দেখো ওয়ার থাকার কারণে বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে। দেয়ার থ্রোটস ওয়ার সো ড্রাই দ্যাট দে কুড নট স্পিক। তারা কথা বলতে পারছে না। তাহলে কি হচ্ছে দেখো, খুব সিম্পল হিসাব হচ্ছে সো এর পরে কি বসছে যে কারণটা কি, কারণে কি হচ্ছে, ফলাফলটা কি হচ্ছে দ্যাট এর পরে বসছে ফলাফল। দেয়ার থ্রোটস আর সো ড্রাই, তাদের গলা এতটাই শুকিয়েছে। এই শুকানোর কারণে কি হয়েছে? দে কুড নট স্পিক, তারা কথা বলতে পারছে না, ঠিক আছে। এরপর আছে দেখো, হি ইজ সো এক্সপার্ট দ্যাট হি ক্যান সলভ ইট ইজিলি। হি ইজ সো এক্সপার্ট, সে এতটা এক্সপার্ট
দ্যাট হি ক্যান সলভ ইট ইজিলি, যে সে খুব সহজেই এটা সমাধান করতে পারছে। এরপর আছে দেখো, she is so intelligent that she can understand it quickly, সে এতটাই বুদ্ধিমতী যে সে খুব সহজে এটা বুঝতে পারছে। এখানে দেখো আমরা কিন্তু এখানে ক্যান নট দিই নাই, তাই না? এর আগের গুলোতে ক্যান নট অথবা কুড নট দিয়েছিলাম, এখানে ক্যান দিয়েছি, কারণ এখানে আমাদের মানে কারণগুলো হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে? সেজন্য আমাদের ফলাফলগুলো পজিটিভ বসেছে। ওকে, he plays so skillfully that everybody gets assumed. ওকে, এরপরে কি আছে দেখো, এরপর আছে উড রাদার। উড রাদার শব্দটার অর্থ হচ্ছে তবুও অথবা বরং। মানে বাংলা যদি আমরা বলতে যাই তাহলে এটা হবে এরকম যে এখানে দুটো সিচুয়েশন থাকবে। একটা সিচুয়েশনের থেকে ভালো হবে, মানে অনেক বেশি প্রিফারেবল হবে। হ্যাঁ, একটা সিচুয়েশনের থেকে একটা সিচুয়েশনকে বেছে নেওয়াটাই ভালো মনে করা হবে। দুটো সিচুয়েশনের মধ্যে একটা সিচুয়েশন ভালো হবে, এটা বোঝাতেই এই উড রাদার শব্দটা বসবে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়েছিলাম যে উড রাদারের পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তো আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস V1 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস দেন প্লাস ভার্ব অথবা নাউন। তো বলেছিলাম উড রাদার হচ্ছে দুটো সিচুয়েশন বোঝাবে। এক্সাম্পল দেখি, হি উড রাদার ডাই দেন ফরগিভ ইউ। এখানে দেখো তা কি তোমাকে ক্ষমা করার চেয়ে তার মরে যাওয়া ভালো। আচ্ছা, এখানে দুটো সিচুয়েশন আছে, একটা হচ্ছে ডাই আর একটা হচ্ছে ফরগিভ। তো দুটো সিচুয়েশনের মধ্যে একটা সিচুয়েশনকে ভালো বলা হয়েছে, সেটা হচ্ছে কি ডাই, ঠিক আছে? তো এখানে স্ট্রাকচারটা সহজ, উড রাদারের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে, এরপরে দেন বসবে, তারপরে কি দ্বিতীয় সিচুয়েশনটা বসবে। ওকে, এরপর আছে দেখো উইদাউট প্লাস জিরান্ড, তারপর আছে বাই প্লাস জিরান্ড, ঠিক আছে? তো আমরা জানি যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? আর হচ্ছে এখানে ঠিক আছে বোঝানো হচ্ছে যে উইদাউটের পরে জিরান্ড হবে, জিরান্ডের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, ঠিক আছে? সো স্ট্রাকচার দেখি, উইদাউট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট, তারপর হচ্ছে পার্সোনাল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে আমরা উইদাউট এবং বাই দুটো দ্বারা সিম্পল সেন্টেন্স তৈরি করব। তো এখানে কি আছে দেখো, উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট এর পরে কি হচ্ছে জিরান্ড হয়েছে, মানে ভার্বের সাথে আইএনজি হয়েছে, ওয়ার্কিং হার্ড। এরপর পার্সোনাল সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন, ভার্বটা হচ্ছে কি ক্যান নট অ্যাচিভ সাকসেস। ওকে, সো উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম না করে ইউ ক্যান নট অ্যাচিভ সাকসেস, তুমি সফলতা অর্জন করতে পারবে না। ঠিক একইভাবে আচ্ছা হচ্ছে বাই প্লাস জিরান্ড, ঠিক আছে? আবারও বলছি জিরান্ডের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। সো এখানে বাই প্লাস জিরান্ড স্ট্রাকচারটা দেখো, বাই প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস পার্সোনাল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সো এখানে কি হচ্ছে দেখো, বাই কমপ্লিটিং দ্য ওয়ার্ক, এই কাজটি করে আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। এরপর আছে আনলেস অর্থ হচ্ছে যদি না, এখানে যদিও আনলেস একটাই শব্দ, কিন্তু যদি না একসাথে বসবে না, যদি না মাঝখানে কিছুটা অন্য কোনো শব্দ থাকবে বা শব্দগুচ্ছ থাকবে। সো দেখো, আনলেস যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি বসবে এবং সঙ্গতিপূর্ণ পূর্ণাঙ্গ বাক্য বসবে। আমরা উদাহরণটা দেখি, আনলেস অর্থ কি যদি না, মানে যদি না, আনলেস কিন্তু নিজেই হচ্ছে একটা নেগেটিভ শব্দ, এটা আনলেস যুক্ত ক্লজটা কখনোই নেগেটিভ হবে না, ঠিক আছে? দেখো এখানে আছে কি বাংলা যদি আমি একটা বাক্য বলি এরকম যে যদি তুমি পড়ালেখা না করো তাহলে পরীক্ষায় ভালো করবে না, ঠিক আছে? তাহলে এখানে বলা দরকার নেই, যদি তুমি পড়ালেখা না করো পরীক্ষায় ভালো করবে না, ঠিক আছে? এটা যদি হয় একটা বাংলা সেন্টেন্স, এখানে কি তোমরা যদি এবং না পেয়েছো? যদি পড়ালেখা না করো,
যদি পড়ালেখা না করো। তাহলে এখানে কি হচ্ছে, যদি তারপর মাঝখানে একটা শব্দ আছে, এরপরে কি আছে, না আছে না, ঠিক এরকম অর্থই হচ্ছে ইংরেজিতে আনলেস হবে। তো হচ্ছে দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি কঠোর পরিশ্রম না করো, যদি কঠোর পরিশ্রম না করো কি হবে তাহলে, ইউ উইল ফেল ইন লাইফ, তুমি জীবনে ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে দেখো অ্যাজ লং অ্যাজ অথবা সো লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ শব্দটার অর্থ হচ্ছে যে মানে যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত। আচ্ছা, অ্যাজ লং অ্যাজ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি বসবে, এরপরে সঙ্গতিপূর্ণ পূর্ণাঙ্গ বাক্য বসবে। তো আমাদের অর্থ অনুযায়ী পূর্ণাঙ্গ বাক্য বসাতে হবে কি টেন্স এবং পার্সন হিসেব করে। এক্সাম্পলে দেখো আছে আই উইল ফাইট এগেনস্ট ইনজাস্টিস, আই উইল ফাইট এগেনস্ট ইনজাস্টিস অ্যাজ লং অ্যাজ আই ক্যান। ঠিক আছে, আই উইল ফাইট এগেনস্ট ইনজাস্টিস অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত, আই ক্যান মানে আমি পারবো। সো আই উইল ফাইট এগেনস্ট ইনজাস্টিস মানে আমি অবিচারের বিরুদ্ধে লড়াই করব, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত উই ক্যান, সরি আই ক্যান আমি পারবো। এরপর আছে দেখো হি ইজ ওয়েলকাম টু স্টে, হ্যাঁ সেখানে থাকবে অ্যাজ লং অ্যাজ আই ক্যান অ্যাফোর্ড, যতক্ষণ পর্যন্ত কি আমি চালাতে পারি। I will remember that day as long as I live, যতদিন পর্যন্ত আমি বাঁচবো, ঠিক যতক্ষণে ওরকমই বোঝাচ্ছে। I will remember that day, ওই দিনটাকে আমি মনে রাখবো, as long as I live মানে যতক্ষণ পর্যন্ত আমি বাঁচবো বা যতদিন পর্যন্ত আমি বাঁচবো আমি সেটা কি দিনটাকে মনে রাখবো। ওকে, এরপরে আছে দেখো ইউ মে চেক মাই কার সো লং অ্যাজ ইউ ড্রাইভ কেয়ারফুলি, এবার যতক্ষণ পর্যন্ত তুমি যত্ন সহকারে ড্রাইভিং করবা, গাড়ি চালাবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কার নিতে পারবা। ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে এখানে অপেক্ষা করো। আল্লাহ উইল বি উইথ আস সো লং অ্যাজ আওয়ার এইম ইজ অনেস্ট, আল্লাহ আমাদের সাথে আছেন যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য সৎ। ইভা ওয়ার্কড, ইভা কাজ করেছে অ্যাজ লং অ্যাজ শি কুড, যতক্ষণ পর্যন্ত সে পেরেছে কাজ করেছে। ওকে, এরপরে আছে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, গোয়িং টু, ডিউ টু। আমরা জানি বিকজ অর্থ হচ্ছে কারণ, আর বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, গোয়িং টু, ডিউ টু এগুলো অর্থ হচ্ছে কারণে। ঠিক আছে, কারণ, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ। ওকে, কি আছে গোয়িং টু, ডিউ টু, ফ্রেজযুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি ঠিক আছে মানে কমপ্লিট করতে হয় তাহলে কি করতে হবে, সঙ্গতিপূর্ণ পূর্ণাঙ্গ বাক্য বসাতে হবে। কি আছে আই কুড হেল্প হিম ডিউ টু, আই কুড নট হেল্প হিম আমি তাকে সাহায্য করতে পারিনি, ডিউ টু মাই প্রভার্টি কি কারণে, আমার দারিদ্রতার কারণে। এরপর আছে নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। আচ্ছা, অর্থটা আমরা এক্সাম্পলের সাথে সাথেই বলবো। ঠিক আছে, দেখো কি আছে, নট অনলি এর পরে সাবজেক্ট থাকলে বাট অলসো এর পরে সাবজেক্ট বসবে, নট অনলি এর পরে অবজেক্ট থাকলে বাট অলসো এর পরে অবজেক্ট বসবে, নট অনলি এর পরে ভার্ব থাকলে বাট অলসো এর পরেও ভার্ব বসবে। ঠিক আছে, তার মানে নট অনলির পরে যেটা থাকবে, যে পার্টস অফ স্পিচ থাকবে, বাট অলসো এর পরেও ঠিক সেই পার্টস অফ স্পিচটাই বসবে। এক্সাম্পল, নট অনলি রিতা বাট অলসো ঋতু উইল কল মি। আমি নট অনলি বাট অলসো বাংলা অর্থটা বলি নাই, নট অনলি রিতা বাট অলসো ঋতু উইল কাম, শুধু রিতাই নয় ঋতুও এসেছে। ঠিক আছে, শুধু একটা না, সাথে আরো কিছু এসেছে, এরকমটা হবে। দে আর উইক নট অনলি ইন বায়োলজি বাট অলসো ইন ইংলিশ, তারা শুধু বায়োলজিতেই দুর্বল নয়, ইংরেজিতেও দুর্বল। নট অনলি শি, শুধুমাত্র সে নয়, বাট অলসো সিস্টার চেঞ্জ দ্য পার্টি, তার বোনও পার্টিতে অংশগ্রহণ করেছে। রানা নট অনলি স্টাডিজ অ্যাটেন্টিভলি বাট অলসো টেক্স ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি,
যে রানা শুধু মন দিয়ে পড়াশোনাই করে না, সে কি করে, মন দিয়ে কি করে আর নিয়মিত শরীর চর্চাও করে। She is not only kind but also submissive. আচ্ছা, এরপরে কি আছে, টু 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 আচ্ছা, টু টু আছে, আর আছে কি এনাফ টু। দেখো, টু টু অর্থ হচ্ছে কি এতই যে, এতই যে, তাই না? আমরা এর আগে কি করেছিলাম, সো দ্যাট করেছিলাম। আচ্ছা, কিন্তু সো দ্যাট এরই মানে সিম্পল সেন্টেন্সে আমরা টু টু ব্যবহার করে থাকি অথবা এনাফ টু ব্যবহার করে থাকি। দেখো কি আছে, টু ডট টু, মানে ডটর দেওয়ার মানটা তো বুঝছো যে টু এবং টু এর মাঝখানে আরো কিছু থাকবে, ওগুলো পাশাপাশি বসবে না। আচ্ছা, টু ডট টু যুক্ত সেন্টেন্সে দুটি ব্যক্তিবাচক অথবা সমজাতীয় সাবজেক্ট থাকলে স্ট্রাকচারটা কি হবে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা দেখি এক্সাম্পল দেখি কি আছে, হি ইজ টু উইক টু ওয়ার্ক, টু উইক টু ওয়ার্ক, যে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, ঠিক আছে। বাট এখানে পারে না বলতে কি নো বা ক্যান নট এই ধরনের শব্দগুলো নেই। তার মানে এটা বাংলা অর্থটা এমন হবে যে ইজ টু উইক টু ওয়ার্ক, মানে সে হাঁটার পক্ষে খুব দুর্বল। বাংলা অর্থটা এভাবেই হবে, সে হাঁটার পক্ষে খুব দুর্বল। আচ্ছা, দেখো এখানে কি আছে, আমরা স্ট্রাকচারের সাথে একটু মিলাই। সাবজেক্ট আছে হি, ভার্ব আছে ইজ, তারপর আছে টু, এরপর অ্যাডজেক্টিভ উইক, তারপর আছে টু, তারপর আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না। তো এরপরে অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে তাহলে বসাবো। দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়ার্ক, লোকটা হাতটার পক্ষে খুব দুর্বল। দ্য লোড ইজ টু হেভি ফর হার টু ক্যারি, টু হেভি ফর হার টু ক্যারি, মানে এই বোঝাটা তার জন্য তার বহন করার পক্ষে খুব বেশি ভারী। আচ্ছা, হি ওয়ার্কস টু স্লোলি টু কমপ্লিট ইন টাইম, সে এত ধীরে কাজ করছে যে সে সময় মতো কাজটা শেষ করতে পারবে না। ওরা হচ্ছে কি ওই যে সো দ্যাটের অর্থটার সাথে মিলে যাচ্ছে, কিন্তু এখানে মানে সিম্পল সেন্টেন্স অর্থটা এমন হবে যে, দেখো হি ওয়ার্কস টু স্লোলি টু কমপ্লিট ইন টাইম, সে সময় মতো কাজটা শেষ করার পক্ষে যথেষ্ট কি খুব ধীরেই কাজটা করছে। রানা ইজ টু স্ট্রং টু ডিফিট এনিবডি, রানা যে কাউকে পরাজিত করার পক্ষে যথেষ্ট কি, যথেষ্ট শক্তিশালী। হি হ্যাজ টু মাচ মানি টু পারচেজ এনিথিং এনিটাইম, স্যামুয়েল হ্যাড এনাফ ইন্টেলিজেন্স টু গেট লাভ। আচ্ছা, এরপর আছে দেখো আরেকটা স্ট্রাকচার দেখবো আমরা টু টু দিয়ে। ছোট টু যুক্ত ফার্স্ট সেন্টেন্সটি বস্তুবাচক বা দুটি ভিন্ন সাবজেক্ট থাকলে কি হবে, আগে স্ট্রাকচার, আচ্ছা আগে আমরা এক্সাম্পলটা দেখি। দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ ইট। দেখো এর আগে আমরা মানে ব্যক্তিবাচক সাবজেক্ট পেয়েছিলাম, এখন হচ্ছে সাবজেক্ট হচ্ছে বস্তুবাচক। সাম মানে কি অঙ্ক, অঙ্ক কি ব্যক্তিবাচক না, বস্তুবাচক সাবজেক্ট। তাহলে এখানে স্ট্রাকচার কি হবে, ঠিক এরকমটা যদি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ, হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ। এরপরে কি থাকবে, ফর থাকবে, ফরের পরে ব্যক্তিবাচক সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ব্যক্তিবাচক সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম খেয়াল রাখবা। আর সরাসরি ব্যক্তিবাচক সাবজেক্টটা বসবে না, আই ইউ হি সি এরকম বসবে না, মি বসবে, হিস বসবে, এরকম হবে। তারপর হচ্ছে কি হবে, টু প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন যদি থাকে, ঠিক আছে। এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখি, দ্য সাম ইজ টু হার্ড, দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ ইট, অঙ্কটা এতটাই কঠিন, মানে আমার পক্ষে এতটাই কঠিন যে আমি এটা সলভ করতে পারবো না বা সমাধান করতে পারবো না। তো কি হচ্ছে, সাবজেক্ট আছে কি দ্য সাম না, বস্তুবাচক সাবজেক্ট। এরপর ভার্ব আছে ইজ, তারপর টু আছে, তারপর হার্ড আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি মানে অঙ্কটার কি অবস্থায় আছে, কঠিন আছে এটা বোঝাচ্ছে। তারপর আছে ফরের পরে ব্যক্তিবাচক সাবজেক্টের
কি অবজেক্টিভ গ্রুপ, মানে আই বসে না এখানে, আই এর পরিবর্তে মি বসেছে, আমি বসে না আমার বসেছে, ঠিক আছে। টু সলভ ইট, অঙ্কটা আমার এতটাই কঠিন যে আমার পক্ষে এটা, মানে আমি সমাধান করার পক্ষে এটা খুব কঠিন অঙ্ক। এনি টাইমস, আচ্ছা এক্সাম্পল টুতে আছে, at times it creates too many problems for me to solve, too many problems for me to solve। আচ্ছা, মানে এটা এই সময় এটা কি আমার সমাধান করার পক্ষে অনেক বেশি সমস্যা তৈরি করছে। ইট ইজ টু ইন্টারেস্টিং a matter for us to overlook। ওকে, এরপরে ওকে ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।